আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে মূলত আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রথম অধ্যায়ের যেই সাজেশন রয়েছে, এর আগে আমরা এমসিকিউ সাজেশন দিয়েছি, তোমরা ওই ক্লাসটা দেখতে পারো এবং সেটা প্লেলিস্টে গেলে দেখতে পারবা, বা তার পূর্বের ভিডিওটাই সেটা ছিল। এখন আমরা মূলত তোমাদের এই অধ্যায় থেকে তোমরা জানো যে এই অধ্যায় থেকে না, তোমরা জানো যে তোমাদের মানবন্টনে 10টি প্রশ্ন রয়েছে এক কথার উত্তর। সেই 10টি প্রশ্নের জন্য যেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তারই একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আমরা চলে যাব আমাদের প্রশ্নগুলোতে। আর যারা যারা রানার্স টিচিং হোমে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে প্রতি মুহূর্তে আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। বাংলা অঞ্চলে কত আগে থেকে মানুষের বসবাস ছিল? 10,000 বছর আগে। ঠিক আছে, এটা একটু ঘোলা আসছে, একটু দেখে নাও। মানুষের অধিকাংশ কাজের উপর কোন বিষয়টি গভীর প্রভাব সংযোগ করে? এটা অর্থনীতি, আমরা এমসিকিউতে পড়াইছি। অর্থনীতি কি? পণ্যের উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ করার রীতি নীতি সম্পর্কিত আলোচনাই অর্থনীতি। 4 নম্বরে দেখো কি বলছে। 4 নম্বর বলছে যে কোন বিষয়টি পাঠের মাধ্যমে পৃথিবীতে মানুষের টিকে থাকার লড়াই, সভ্যতার নির্মাণ সহ সকল কিছু বর্ণনা করা সম্ভব? অর্থনৈতিক ইতিহাস জানলেই। 1000 বছর আগে মানুষ কিসের ব্যবহার জানতো না? 1000 বছর আগে মানুষ চাষাবাদ ও মুদ্রা ব্যবহার জানতো না। প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করত? ছোট ছোট দল বা গোত্র গঠন করে। বাংলা অঞ্চলের পূর্বভাগে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা আমরা সবাই জানি, 1971 সালে 16ই ডিসেম্বর। এরপর আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব। 8 নম্বর প্রশ্নে বলা আছে যে কত বছর পূর্বে পাণ্ডু রাজার ডিবিতে কৃষিভিত্তিক সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল? প্রায় 3000 বছর পূর্বে। মহিষাদল প্রত্যস্থলে প্রাপ্ত ধানের দানাগুলোর বয়স কত ছিল? প্রায় 3000 বছর। কার্বন 14 কি? দেখো, প্রত্যস্থলে প্রাপ্ত নিদর্শনের বয়স নির্ধারণ করার বৈজ্ঞানিক পদ্ধতি। গুপ্ত শাসকেরা কত শতকে বাংলা অঞ্চলে আসে? 4র্থ শতকে। বাংলা অঞ্চলে প্রাপ্ত প্রাচীনতম শিলালিপির নাম কি? মহাস্থানগড়ের ব্রাহ্মী শিলালিপি। মহাস্থানগড়ের ব্রাহ্মী শিলালিপি সময়কাল কত ছিল? প্রাক সাধারণ অব্দ 3য় শতক। 14 নম্বর বলছে হুয়েন সাং কোন দেশের পর্যটক? চৈনি। 15 নম্বর থেকে আমরা দেখি রামচরিত কাব্য কত শতকে রচিত হয়? 11 শতকে। বাংলা অঞ্চলের রাজা বা শাসকগণ যখন কাউকে কোনো জমি দান করতেন, সেই দানের দলিল হিসেবে কি জারি করতেন? তাম্রশাসন। প্রাচীন বাংলার জমি ক্রয় বিক্রয়ের সময় দলিল হিসেবে কি ব্যবহৃত হতো? তাম্রশাসন। এরপর আমরা দেখি 18 নম্বর থেকে। 18 নম্বরে আমাদের বলা আছে কি, দেখো একটু সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে। প্রাচীন বাংলার তাম্রশাসন কয় ধরনের কি বলছে? রাজস্বের কথা জানা যায়, সেটা হচ্ছে 4 ধরনের। বাংলা অঞ্চলের ধান চালের প্রাচুর্যের কথা জানা যায় কোন ভ্রমণ বৃত্তান্ত থেকে? ইবনে বতুতার। কোন শতকে ইবনে বতুতা বাংলা এসেছিলেন? 4র্থ শতাব্দীতে। এর বলছে 21 নাম্বার কোন শতকে রচিত বিভিন্ন সাহিত্যকর্ম থেকে পাটের উৎপাদন এবং পাটজাত দ্রব্য ব্যবহারের কথা জানা যায়? পাটের উৎপাদন ও পাটজাত ব্যবহারের কথা জানা যায়। কোন সময়কাল পর্যন্ত বাংলায় প্রচুর পরিমাণ পাটের চাষ হতো? 20 শতকের মধ্যভাগ পর্যন্ত। বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসের সাথে কোন অঞ্চলের অর্থনৈতিক ফসল নানাভাবে জড়িত? সেটা হচ্ছে পাট। প্রাচীনকালের ধারা অনুসরণ করে বর্তমান বাংলাদেশের কোন পণ্যটি পাশ্চাত্য দেশগুলোর বাজারে বিশেষ জায়গায় অধিকার করে আছে? দেখো, রেডিমেড গার্মেন্টস পণ্য। শিল্পপণ্য কি? বাণিজ্যের উদ্দেশ্যকে সামনে রেখে কোনো একটি বিশেষ পণ্য উৎপাদন এবং বাজারে বিপণন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত শিল্পপণ্যের নাম কি? বস্ত্রশিল্প। কত বছর আগে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করা হয়? প্রায় 2500 বছর আগে। কোন গ্রন্থে বঙ্গ ও পাণ্ডু জনপদের তৈরি সূক্ষ্ম সুতিবস্ত্র প্রশংসা করা হয়েছে? অর্থশাস্ত্রে। কোন বস্ত্র কি? অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? কৌটিল্য। পেরিপ্লাস গ্রন্থটির সময়কাল কত? সাধারণ অব্দ 1ম শতক। পেরিপ্লাস গ্রন্থের রচয়িতাকে? একজন গ্রিক নাবিক। বাংলার উন্নত মানের রেশম বস্ত্রের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চীন, আরব এবং ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 9ম শতকে কোন আরব বণিক বাংলায় সূক্ষ্ম এবং মসৃণ বস্ত্রের কথা উল্লেখ করেছে? আরব বণিক সুলেইমান। বাংলায় নৌ শিল্পের উদ্ভব ও বিকাশ ঘটেছিল কেন? মানুষের চলাচল এবং পণ্য পরিবহনের প্রয়োজনে। ধূমকেতুগড় প্রত্যস্থল বাংলার কোন অঞ্চলে অবস্থিত? পশ্চিমাংশে। চন্দ্রকেতুগড় প্রত্যস্থল থেকে কিসের ছবিযুক্ত সিলমোহর পাওয়া গেছে? সেটা হচ্ছে জাহাজ ও ঘোড়ার ছবিযুক্ত। প্রাচীন মধ্যযুগের বিভিন্ন লেখা অনুসরণে বাণিজ্যিক পাশাপাশি নৌকা কী হিসেবে কাজ করত? যুদ্ধের কাজ।
প্রাচীন বাংলায় মাছ ধরার কাজে ব্যবহৃত হতো এমন নৌকার নাম লেখো, সেটা হচ্ছে চাঁদপুর। প্রাচীন বাংলার কি বলছে, গোষ্ঠী ও ঘাসটি নামক নৌকা কি কাজে ব্যবহৃত হতো? ব্যক্তিগত পরিবহন হিসেবে। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী জেলায়। এরপর খেয়াল করো, ওয়ারী বটেশ্বর কত বছর আগে সভ্যতা গড়ে উঠেছিল? সেটা হচ্ছে প্রায় 2500 বছর আগে। ওয়ারী বটেশ্বর প্রত্নস্থল থেকে কি আবিষ্কৃত হয়? সেটা হচ্ছে বিভিন্ন রকম পুঁতি বা গুটিমা। ওয়ারী বটেশ্বর আবিষ্কৃত কোন প্রত্ন নিদর্শন বাংলা অঞ্চলের শিল্প অর্থনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়? পুঁতি বা গুটিকা। তারপর হচ্ছে প্রাচীন বাংলায় কাঠ কেটে সুন্দর শিল্প নির্মাণ করা হতো, দারুশিল্পী এটাকে বলে। বিনিময় প্রথা কি? একটি পণ্যের বিনিময়ে অন্য একটি পণ্য গ্রহণ। বাংলা অঞ্চলের প্রথম মুদ্রা উল্লেখ পাওয়া যায় মহাস্থানগড়ের ব্রাহ্মী লিপিতে। গণ্ডক ও কাকিনী নামের মুদ্রা প্রাচীন বাংলার কোন অংশে চালু ছিল? প্রাচীন বাংলার উত্তর পশ্চিম অংশে। গণ্ডক শব্দটি কোথা থেকে এসেছে? কড়ি হিসেবে এসেছে। এক গণ্ডক মানে কি? এক গণ্ডা বা 4 কড়ি। পাল ও সেন আমলে মুদ্রা হিসেবে কিসের প্রচলন ছিল বেশি? কড়ির। এরপরে খেয়াল করো যে হরিকেল মুদ্রা কোথায় পাওয়া গেছে? বাংলা দক্ষিণ পূর্ব প্রান্তে। কত সালের পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশ হচ্ছে? 1300 সালের পর থেকে। কোন সময় থেকে ব্রিটিশ শাসকরা মুদ্রা জারি করেছেন? 18 শতকের দ্বিতীয় অর্ধ থেকে। মুদ্রা জারি করার স্থানকে কি বলে? টাকশাল। স্থানকে কি বলে? জারি করার স্থান টাকশাল। বিনিময়ের মাধ্যম হিসেবে বাংলায় প্রথম কাগজের মুদ্রা ছাপা হয় 1861 সালে। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা এমসিকিউতে দিছি, আবার শর্ট কোশ্চেনও দিলাম। বাংলার বর্তমান মুদ্রার নাম হচ্ছে টাকা। বাংলা অঞ্চলে সম্পদের প্রাচুর্য কি হিসেবে কি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? ব্যবসা বাণিজ্যে। তারপরে খেয়াল করো, বাংলার প্রাচীনতম প্রত্নস্থল কোনটি? পাণ্ডু রাজার ডিবি। কোন প্রত্নস্থলে স্টিটাইট পাথরের গোলাকার সিল পাওয়া গেছে? পাণ্ডু রাজার ডিবির প্রত্নস্থলে। পাণ্ডু রাজার ডিবিতে প্রাপ্ত সিলের মধ্যকার চিহ্নকে অনেকে কি মনে করতেন? চিত্রাকর। ভূমধ্যসাগরীয় এলাকায় অবস্থিত দ্বীপের নাম কি ছিল? কীটদ্বীপ। বাংলা অঞ্চলের সবচেয়ে পুরাতন বন্দরের নাম কি? তাম্রলিপ্তি। বাংলার কোন বন্দরের সাথে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল? তাম্রলিপ্তি বন্দর। তাম্রলিপ্তি বন্দর বিলুপ্ত হয় কত শতকে? 8ম শতকে। তাম্রলিপ্তির ধ্বংসাবশেষ বর্তমান কোথায় পাওয়া গেছে? ভারতের পশ্চিমবঙ্গের প্রদেশ তমলুক জেলায়। তাম্রলিপ্তি বন্দরটি ক্রমশ গুরুত্ব হারায় কোন শতক থেকে? 8ম শতক থেকে। বাংলা অঞ্চলের কোন অংশে তাম্রলিপ্তি বন্দরের অবস্থান ছিল? পশ্চিম অংশে। বর্তমান বাংলাদেশে কোথায় সমন্দর বন্দরে উত্থান হয়েছিল? বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম সন্নিকটে। 11 শতকে বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? সমন্দর বন্দর। সুতকাওয়ান নামে ডাকা হয় কোন বন্দরকে? সমন্দর বন্দরকে। ওয়ারী বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদের তীরে। দেবপর্বত বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ক্ষীরোদা নদীর তীরে। প্রাচীন পর্বত বর্তমান বাংলাদেশের কোথায় অবস্থিত? কুমিল্লা জেলার লালমাই ময়নামতি এলাকায়। ভারত ও বাংলাদেশ ভাগ হয়েছিল ভারত ও বাংলা ভাগ হয়েছিল আর কি 1947 সালে। ভারত আর পাকিস্তান দুইটা রাষ্ট্রে জন্ম হয়েছিল। ভারত ভাগ হয়ে কয়টি রাষ্ট্র তৈরি হয়? 2টি। এরপর আমরা খেয়াল করি, বলছে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে কোন ঘটনা? বাংলা ভাগ। তারপর বলছে যে পূর্ব পাকিস্তানে 1950 সালের দশকে গড়ে ওঠা অধিকাংশ কলকারখানার মালিক ছিলেন কারা? অবাঙালিরা। জিডিপি কি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক? বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প কোনটি? পদ্মা সেতু। মেট্রো রেল কী ধরনের নির্মাণ হয়েছে? কেন নির্মিত হয়েছে? ঢাকা শহরের যানজট নিরসনের জন্য। বর্তমান বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? রেমিটেন্স, গার্মেন্টস বা তৈরি পোশাক। বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে? পাবনা জেলার রূপপুরে। পাবনার রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ শুরু হয়েছিল কোন সালে? 2017 সালে। সো আশা করি এটা ছিল আমাদের এই যে 83টি শর্ট কোশ্চেন, যে 83টি শর্ট কোশ্চেনের ভিতরে আবার তোমরা এইগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা, ঠিক আছে? আশা করি এগুলো মুখস্থ করলে তোমরা এখান থেকে কমন পাবা। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।